আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি আলিফ কমার্স একাডেমির পক্ষ থেকে আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে। ভিডিও শুরুতেই বলে দিতে চাই, যারা আলিফ কমার্স একাডেমিতে ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখা এবং অনার্সের বিবিএর স্টুডেন্ট আমাদের কাছে অফলাইন বা অনলাইনে প্রাইভেট করতে চাচ্ছেন, তারা ডেসক্রিপশনে দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসেন অঙ্কটি শিখি। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেয়ামিল রাজশাহী বোর্ড 2024 সালে অঙ্কটি এসেছে। বলছে ডিসেম্বর 31, 2023 তারিখে আল রায়া জেনারেল স্টোরের হিসাবের জের সমূহ ছিল নিম্নরূপ। এখন এখানে কিছু হিসাবের নাম দেয়া আছে। আমাদের কি বলছে, রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবগুলোর পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখেন, তো দেখি আমরা তাহলে কোনগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের নগদ টাকা অবশ্যই এখানে যেহেতু শেষের তারিখ দেওয়া আছে 31 ডিসেম্বর, মানে এটা সমাপনী নগদ অর্থাৎ রেয়ামিলে আসে। প্রারম্ভিক মজুদ আসে, প্রাপ্য হিসাব, সরঞ্জাম, প্রদেয় হিসাব, সমাপ্তি মজুদ। সমাপ্তি মজুদ মানে কি? সমাপনী মজুদ। সমাপ্তি মজুদ মানে কি? সমাপনী মজুদ। আমরা জানি কি সমাপনী মজুদ রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এখানে লিখবো আমরা কি? সমাপ্তি। দেখেন সমাপ্তি মজুদ কত টাকা আছে? আমরা দেখতে পাচ্ছি সমাপ্তি মজুদ আছে 27,500 টাকা। তাহলে আমরা এখানে লিখি 27,500 টাকা। এইটা কিন্তু কোনো ধরা বাঁধা ছক না, জাস্ট লেনদেন বা এগুলো সুশৃঙ্খল করার জন্য আমরা এইভাবে করেছি। জি, এরপরে দেখেন মূলধন আছে। মূলধন বিক্রয় ক্রয় নোট বাট্টাকরণের জন্য দায়। নোট বাট্টাকরণের জন্য দায় রেয়ামিলে আসে না, তাই না? তাহলে দেখেন আমরা এখানে লিখবো কি? নোট বাট্টাকরণের জন্য দায়। নোট বাট্টাকরণের জন্য দায় কত টাকা? 2,500 টাকা। বেতন খরচ অবশ্যই রেয়ামিলে আসে। তাহলে যোগ করলে মোট কত হচ্ছে? 30,000 না? 30,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো কি? মোট, নাকি? এরপরে দেখেন আমাদের খ নাম্বারে বলছে আল রায়া জেনারেল স্টোরের রেয়ামিল প্রস্তুত করো। তো আমরা আল রায়া জেনারেল স্টোরের রেয়ামিলটা প্রস্তুত করব। আমরা জানি রেয়ামিল এতটুকুর মধ্যেই আমরা করতে পারবো। তো আমরা ছকটি টেনে ফেলি, খেয়াল করেন। তো আমরা অলরেডি আল রায়া জেনারেল স্টোর রেয়ামিলের একটি ছক করে ফেলেছি। তাহলে দেখেন আমরা এখন রেয়ামিলটি করব। আমরা রেয়ামিল করার সময় একটা নিয়ম একটু লিখে দিচ্ছি আপনাদের। এই নিয়মটা সবসময় আপনারা ফলো করবেন। সেটা হচ্ছে কি? সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। তাহলে দেখেন আমরা একটা একটা করে করব। প্রথমে এক নম্বরে কি নগদ আছে না? নগদ টাকা আমরা জানি একটি সম্পদ। সম্পদ হলে কি? ডেবিট কত টাকা? 4,500 টাকা। এইটা যে আমি টেনে দিছি বলে আপনাদের ব্যাপারটা এরকম না, মানে অনেক দূরে হয়েছে জন্য বোঝানোর জন্য দিছি। প্রারম্ভিক মজুদ পণ্য, দেখেন প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের জন্য কি একটি ব্যয়? ব্যয় হলে কি? ডেবিট। প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা আছে? 12,000 টাকা। 3 নাম্বার আছে প্রাপ্য হিসাব। আমি যদি কারো কাছে টাকা পাই সেটাকে কি বলে? প্রাপ্য হিসাব। আমি কারো কাছে টাকা পেলে সেটাকে বলে প্রাপ্য হিসাব। আর প্রাপ্য হিসাবটা একটা সম্পদ। সম্পদ হলে কি? এই যে ডেবিট কত? 51,800 টাকা। এরপরে বলছে সরঞ্জাম। সরঞ্জামটিও একটি সম্পদ, তাই না? সরঞ্জাম সম্পদ হলে ডেবিট কত? 1,67,200 টাকা। এরপরে আছে কি? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব বলতে আমার কাছে যদি কেউ কখনো কোনো টাকা পায় সেটাকে বলে কি? প্রদেয় হিসাব, তাই না?
তাহলে প্রদেয় হিসাব কি আমার কাছে কারো কোনো কিছু পাওয়ার অধিকার সৃষ্টি হওয়াটাই কি দায়, আর দায় হলে কি হবে ক্রেডিট। প্রদেয় হিসাব কত আছে ৭৫০০ টাকা। এরপরে দেখেন আছে সমাপ্তি মজুদ। আমরা জানি কি সমাপনী মজুদ বা সমাপ্তি মজুদ রেয়া মিলে আসে না, যেটা আমরা ক নাম্বারে অন্তর্ভুক্ত করছি। তো এইটা তো রেয়া মিলে আসে না, সো দেয়ার কোনো প্রশ্নও আসে না। এরপরে আছে মূলধন। খেয়াল করেন মূলধন আমরা জানি কি মূলধন কি ক্রেডিট না, ১,৩৫,০০০ টাকা। এই যে ১,৩৫,০০০। এরপরে কি আছে বিক্রয়। দেখেন বিক্রয়, বিক্রয় কি একটা আয় না, আয় হলে কি হবে ক্রেডিট হবে ২,৬৮,০০০ টাকা। এরপরে কি আছে ক্রয়, তাই না, ক্রয় কি একটি ব্যয় না, ক্রয় একটা ব্যয়, কত টাকা ১,৫০,০০০ টাকা ক্রয় ব্যয়। আর আমরা জানি কি ব্যয় হলেই ডেবিট। তারপর নোট বাট্টাকরণের জন্য দায়, এটা রেয়া মিলে আসে না, যেটা আমরা ক নাম্বারে লিখছি। এরপরে ৯ নাম্বারে কি আছে দেখেন বেতন খরচ। আপনারা একটু প্লিজ যোগ বিয়োগ করবেন। বেতন খরচ কত ডেবিট না, ২৫,০০০ টাকা। তাহলে দেখেন আমাদের দুই দিকের যোগফল কত হয় ৪,১০,৫০০ টাকা ডেবিটে। ক্রেডিটেও কত ৪,১০,৫০০। আমরা এখানে একটু লিখে দেব মোট। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখেন আমরা রেয়ামিলটি করেছি এবং ডেবিট ক্রেডিট দুই দিকেই মিলে গেছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের রেয়ামিলটি সঠিক হয়েছে। এবার দেখেন গ নাম্বারে বলছে নিট লাভ ১,০৮,৫০০ টাকা ধরে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে আমাদের, তাই না। তো আমরা এই ছকটি মুছে নতুন একটি ছক করে ফেলি। খেয়াল করেন সবাই। তো আল রায়া জেনারেল স্টোর আর্থিক অবস্থার বিবরণী ৩১ ডিসেম্বর ২০২৩ সালে সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী গ নাম্বারের আমরা কি করেছি ছকটা করে ফেলছি, তাই না। তো দেখেন আর্থিক অবস্থার বিবরণী করার সময় আমরা প্রথমে কি করব, উপরে দেব কি চলতি সম্পদ, কি দিব চলতি সম্পদ। চলতি সম্পদ কি, যে সম্পদগুলো নগদ বা সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যায় সেগুলোই হচ্ছে চলতি সম্পদ। তাহলে যেমন কি নগদ টাকা চলতি সম্পদ না, তাহলে আমরা এখানে দিব কি দেখেন একটু খেয়াল করেন সবাই, নগদ টাকা। নগদ টাকা কত ৪,৫০০ টাকা। এটা দ্বিতীয় ঘরেও দিতে পারে, আমরা এই কলামে দিই, যেহেতু এটার সাথে কোনো সমন্বয় নাই আমরা এই কলামে দিয়ে দিই। প্রারম্ভিক মজুদ তো আসে না, এখানে সমাপ্তি মজুদ আসবে, কারণ প্রারম্ভিক মজুদ রেয়া মিলে আসে না, তার মানে কিন্তু এইখানে শেষের দিনের মজুদ কি এটা আমার জন্য সম্পদ না। তাহলে এখানে লিখবো কি সমাপ্তি, সমাপ্তি মজুদ কত দেখেন তো, সমাপ্তি মজুদ ২৭,৫০০ টাকা। এরপরে যে প্রাপ্য হিসাব আছে না, প্রাপ্য হিসাব কিন্তু চলতি সম্পদ নাকি, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কত টাকা আছে দেখেন তো ৫১,৮০০ টাকা। এরপরে সরঞ্জামটা স্থায়ী সম্পদ, আমাদের চলতি সম্পদের মধ্যে আর কিছু নাই, তাই না। এরপরে আমরা দেব কি স্থায়ী সম্পদ। খেয়াল করেন স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের মধ্যে শুধু একটা জিনিসই আছে এখানে সরঞ্জাম। সরঞ্জামটা কি স্থায়ী সম্পদ না, সরঞ্জাম, সরঞ্জাম কত টাকা আছে দেখেন তো, এখানে টোটালটা যোগ করে দিয়ে না, সরঞ্জামটা হচ্ছে ১,৬৭,২০০। এই কয়েকটা যোগ করলে কত হয় একটু দেখেন তো, কত ৮৩,৮০০। তাহলে এইটুক যোগ করলে কি মোট সম্পদ না, মোট সম্পদ কত, মোট সম্পদ একটু যোগ করেন দেখেন কত হয় ২,৫১,০০০ মোট সম্পদ। খেয়াল করেন। আচ্ছা এবার আমরা কি করব, আমাদের সম্পদ সেকশনটা হয়ে গেছে, এখানে আমরা একটু যদি লিখে দিই ভালো হয়, সম্পত্তি সমূহ। আচ্ছা এখন আমরা লিখবো কি দায় যোগ মালিকানা সত্ত্ব। খেয়াল করেন আমরা মালিকানা সত্ত্ব লিখবো যে দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে একটু লিখে দিই আমরা
দায় যোগ মালিকানা শর্ত। দেখেন দায় যোগ মালিকানা শর্তের মধ্যে প্রথমে আমরা দিব দায়, চলতি দায়। চলতি দায়, চলতি দায়ের মধ্যে যে দায়গুলো নয় যে চলতি সম্পদের মতো কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, তাহলে এখানে কি প্রদেয় হিসাব আছে না? তাহলে এখানে আমরা একটু দিয়ে দিই কি প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত টাকা আছে দেখেন তো, 7,000 একটাই মনে হয় আছে তাই না? একবারে দিয়ে দিলাম 7,500। খেয়াল করেন এরপরে দেখেন আমরা যদি দেখতে যাই তাহলে এবার আমাদের মালিকানা শর্ত লাগবে না? মালিকানা শর্ত খেয়াল করেন, মালিকানা শর্ততে 4টা জিনিস আসে। প্রথম কথা মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। তাহলে মূলধনটা কি হয়, প্রথমে মূলধন আছে দেখেন, মূলধন কত টাকা? মূলধন আছে 1,35,000 টাকা। খেয়াল করেন এর সাথে কি মূলধন আর আয়টা যোগ হয় না? তাহলে এখানে যোগ নিট লাভ। এই যে এখানে বলে দিছে দেখেন নিট লাভ, আমরা একটু এখানে লিখি প্রশ্ন মতে, নিট লাভ প্রশ্ন মতে কত টাকা আছে? 1,08,500 টাকা না? যোগ করেন 1,08,500, এই দুটা যোগ করেন। এখান থেকে উত্তোলন কি আছে আমাদের? উত্তোলন আছে? উত্তোলন নাই। তাহলে এটা বাদ দেন তো কত টাকা হয় একটু খেয়াল করেন। 2,43,500। তাহলে যোগ করলে কত হচ্ছে? 2,51,000। তাহলে এখানে আমরা লিখবো মোট দায় যোগ মালিকানা, মালিকানা সত্ত্ব। ওকে, তাহলে আমাদের অঙ্কটি তো শেষ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।